আমার এই যে এই ঘরে ঢুকছিল একটা 3.5 হাত, এখানে ছিল সাপের বাসা। পাক্কা 5টা পাইছি, 5টাই রাসেল ভাইবার। হ্যাঁ, রাসেল ভাইবার। এইরকম এইরকম অনেক 3 হাত 3.5 হাতের মতো এই বড় বড় সাপ ছিল সে বাড়ির মধ্যে। এই যে বড় গাছের এখানে পেজ দিয়ে মাথা নোয়া এসে হয়েছিল। আমি ভাবছি কি মানে শুকনা কোনো বন টুন উঠতে পারে, জঙ্গল মঙ্গল, তো দেখি সাপ। জলপনা হাতে বাইরে বাইরে আমি থাকবো ফানা থেকে। এত সাপ এই চরে। এখন সাপের লাগে যে আমাদের হলো যে রিক্স অনেক, থাকা যাইতেছে না ঘরের ভিতরে। আজকে যে ঠাটা পড়ছে, ঠাটা পড়ে দেখা লাগে কি তাই ঘর পেয়েছেই পরে নাকি। ছাগল ধরতে শিয়াল আসছিল কি বলেন? ওটাগুলো তো একদম মনে হচ্ছে ভিজে গেছে। ও অনেক কত ধরছে, এই যে একটা এই যে ধরছে। বর্ষার সময় আমার এখানে ঠাঁই থাকবে না। পদ্মা শুধু একটি নদীর নাম নয়, এ যেন এক অদ্ভুত মায়ের জগৎ, যেখানে একদিকে মাইলের পর মাইল ধুধু বালুচর, অন্যদিকে তার বুকে লুকিয়ে আছে প্রকৃতির শান্ত শীতল এক মায়াবী রূপ। শহুরে কোলাহল থেকে বহু দূরে চরের এই আঁকাবাঁকা মাটির রাস্তা ধরে যখন কৃষকেরা সোনার ফসল নিয়ে ক্লান্তিহীন হেঁটে চলে, তখন মনে হয় সময়টা যেন এখানে থমকে গিয়েছে। চাকার শব্দ আর ঘোড়ার খুরের আওয়াজ এখানে যেন প্রতিদিন বেঁচে থাকার নতুন গান শোনায়। কিন্তু এই অপার সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক চরম বাস্তবতা। সবুজ ফসলের এই চাদরের নিচে প্রতিটা পদক্ষেপে জড়িয়ে আছে এক অদ্ভুত শিহরণ। সর্বক্ষণ এচরে মানুষদের মনে ভয়ানক সাপের ভয়, যেখানে জীবন আর মৃত্যুর বাস ঠিক পাশাপাশি। এরকম অনেক 3 হাত 3.5 হাতের মতো। একদিকে চোখ জুড়ানো নিস্তব্ধ প্রকৃতি, অন্যদিকে প্রতি মুহূর্তে বুক ধকবক করা আতঙ্ক। চরের মানুষদের এ যেন এক ভিন্ন রঙে রাঙানো রোমাঞ্চকর জীবন। প্রকৃতির এই রূপ কি শুধুই সুন্দর, নাকি সুন্দরের আড়ালে তার চেয়েও ভয়ানক? জানতে হলে চলুন আজ আপনাদের নিয়ে যায় পদ্মাচরের সেই চেনা অজানা রহস্যময় দুনিয়ায়। এই বাড়ি তো আপনাদের না? জি, আমার এই যে এই ঘরে ঢুকছিল একটা 3.5 হাত। এই ঘরের মধ্যে? হ্যাঁ, কালকে মারছিলাম একটা এই চকির তলে। ঠিক আছে, এখন সবকিছু সরাইয়া ক্লিয়ার করতেছি। এই ঘরের মধ্যে আপনার সাপ মারছেন 3.5 হাত? হ্যাঁ, আরে ভাই তো বিশাল তার রিস্ক। ভিতরে এই জায়গায় ছিল একটা, এই যে জায়গায় এটা কি মাছ ছিল, এই জায়গায় একটা ছিল, আর এই যে এই জায়গায় হলো সাপ ছিল। এই যে আমাদের গোয়াল ঘর। এখানে গরু রাখেন না? হ্যাঁ, এই সব আজকে ক্লিয়ার করলাম। এখানে ছিল সাপের বাসা। পাক্কা 5টা পাইছি, 5টাই রাসেল ভাইবার। হ্যাঁ, রাসেল ভাইবার। পয়সা পয়সা সাপ ওরে শরীরের ভাই। উপরে। এদিক দিয়ে যায়, এই যে ছোট সাপ তো এই টিনের ফাঁক দিয়ে গেছে, যাই আমাদের বড় রুমে ঢুকছে আসে। এই থাকার ঘরে? হ্যাঁ, এটা আমার মা থাকে, আমার বাবা থাকে। এই যে এই জায়গায় ছিল, ওই ভিতরে ছিল। তাতে প্রতিদিনই সাপ দেখা যায়? জি। তো ভাই সাপের সাথে আপনাদের তাহলে বসবাস করতে হয়? হ্যাঁ, আপনি গোসলখানা তো যাইতে পারি না এই সাপের লাগি, দিন আর রাত নাই। তো আসলে স্বাভাবিক, এত সাপ থাকলে মানুষ ওই সাপের ভিতরে মানুষ বাঁচে কিভাবে? তারপরে এই যে এই জায়গায় একটা পাইছিলাম, এই জায়গাটা পাইছিলাম, এই জায়গাটা মারতে পারি নাই। এই যে বড় গাছের এখানে পেজ দিয়ে মাথা নোয়া এসে হয়েছিল। আমি ভাবছি কি মানে শুকনা কোনো বন টুন উঠতে পারে, জঙ্গল মঙ্গল, তো দেখি সাপ। আসলে রাসেল ভাইপার সাপ তো হচ্ছে আপনার ওই যে শুকনা ঘাসের মতনই কালার। হ্যাঁ, এই যে এমন কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন কালার। তো বিশাল রিস্কে আপনাদের থাকতে হয়। এই যে এগুলা কালকে পরিষ্কার করছিলাম। আসলে দিনের বেলা এই অবস্থায়, রাত্রে তো আরো রিস্ক ভাই, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, বউ বাচ্চা কাচ্চা নিয়ে থাকা। আমাদের তো কোনো টেনশন নেই, আমরা যে পুরুষ মানুষ আমরা সাবধানে চলতে পারবো। মহিলার ঘর লাগলে যে রিস্ক বেশি। সাপে তাহলে মানে খুব উৎপাত করতেছে? হ্যাঁ জি,
এটা মানে আমার মা থাকে, আর ওই যে হিসাবটা করে থাকি আমি আর আমার বউ থাকি। ও আচ্ছা আচ্ছা, আপনাদের তো আসলে খুব অভাবে দিন কাটছে তাই না? জি আপনারা কি এমনি কোনো সাহায্য টাহায্য পান? জি না, আমরা যাইও না কারোর দ্বারা সাহায্য চাইতে, আমাগোর কষ্ট আমাগোর কাছে রাখি, কারোর কাছে প্রবাস করলে সেটা পাওয়া যাবে না। গরু বাছুর আছে কয়টা ভাই? গরু আছে মানে বর্গা বাড়ি, আমাগোর নিজের নাইগা। নিজের গরু নেই? না, 3টা গরু আনছে বর্গা, আর ছাগল আছে 2টা নিজের। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওইখানে তো গরু রাখেন না? না না, গরু এই যে করে রাখে বাইরে, আবার ওইটা- সাবুটে রাখি ও, দিনের বেলা? দিনের বেলা। আসলে সাপ ঠাপ থাকলে তো আপনার গরু সরু পালাও রিক্স, হ্যাঁ, বিশাল বিপদের মধ্যে থাকতে আপনাদের। তারপর আল্লাহ আমাদের চালায় রাখছে। এখন হলো সাপের লাগে হলো যে আমাদের হলো যে রিক্স অনেক, থাকা যাইতেছে না ঘরের ভিতরে। এই যে আপনি এই যে এই পাশে জঙ্গল আছে, চার দিছে আমাদের লাগে বর্ষাকালের জন্য, তো এই চারও নষ্ট হয়ে গেছে। মেম্বারে বলছি, মেম্বার ঠিক করে দিবে, ঠিক আছে, কিন্তু জঙ্গলের লাগে হলো যে অতিরিক্ত রিক্স, আমরা দিনও যাইতে পারি না, রাইতেও যাইতে পারি না। আসলে দিনের বেলায় হচ্ছে ঘরের মধ্যে সাপ ঢুকে যায়। হ্যাঁ, দিনের বেলায়, রাইতে বাদ দিলাম, দিনের বেলায় ঢুকে যা। বিশাল রিক্স। আপনাদের তো এখানে যে কিছুদিন আগে একজন মারাও গেছে সাপের হ্যাঁ, কামড়ে। জাহাঙ্গীর কাকা জাহাঙ্গীর। সাপের কামড়ে, এই যে আপনার বুকু সাপ কামড় দিছে। সেটা তো একটা রিক্স রে ভাই এখানে থাকা। হ্যাঁ, এটাও আমাদের জন্য অনেক রিস্ক। তার ভিতরে কারেন্ট নাই, ঠিক আছে, আমরা বলছিলাম কারেন্ট দিতে, কিন্তু টাকা চা 60,000 টাকা চা। আমার আম্মু হলো যে এই যে আপনার সোনের বেড়া আছে, বেড়া হলো যে গোসলখানা দিতে গেছিল, তো এইভাবে ভাঙছিল, ভাঙতে যাইয়া ভিতরে ঢুকে গেছে পাক্কা, এমন পুরাপুরি 2টা, একটা রক কাইটে গেছে, 2টা শিলা লাগছে ভিতরে রগে, আর উপরে হলো যে 4টা শিলা লাগছে, ইন টোটাল 6টা। তাই কালকে সদরে গেছিল সেলাই কাটতে, এখন ডাক্তারে বললো কি সেলাই কাটা যাবে না, ঈদের পর আসতে 2 দিন পর। চরের মানুষের একদিকে চরম দারিদ্র্য আর অন্যদিকে প্রকৃতির এই নীরব ঘাতক। পদ্মাচরে বেঁচে থাকার লড়াইটা বোধ হয় এমনই। প্রতিটি মুহূর্তেই এখানে লুকিয়ে থাকে এক অদৃশ্য আতঙ্ক। আপনাদের এই বাড়িতেও কি সাপ ঢুকে? আসে বড় বড় সাপ না, এই যে এই মোটা মোটা, এই এই এইরকম এইরকম অনেক 3 হাত 3.5 হাতের মতো বড় বড়। এই বড় বড় সাপ চলে আসে বাড়ির মধ্যে? আমার ওই যে ঘরে এর আগে গেছিল, আর আমার রান্নার তলে হয়েছিলাম একদিন, তার ওই রান্না করে নিয়েছিলাম, করে নিতে দেখেন না, বৃষ্টিতে ভাঙ্গে ছিঁড়ে নিয়ে গেল। ওই যে ওপাশে ডবা পড়ে গেছে, শান্তিতে বড় বড় ডবা পড়ে গেছে। কলা গাছ গুলো ভেঙে যায়, যে হবরি কলা গাছ কালকে এই কলা গাছ এগুলো হচ্ছে ঝড়ে ভেঙে গেছে আজকে? হ্যাঁ, জ্বরে ভেঙে যায়। ওই যে একটা আম গাছ ভেঙে গেল। এটাই হচ্ছে আপনার থাকার ঘর না? হুম, ও আচ্ছা, এই যে তো ওই যে বৃষ্টিতে তো একদম ডোয়া গুলা ভেঙে গেছে তাই না? জ্বরে দেন রড ভেঙে কেদা কুদো হয়ে গেছে, মাটি আগলা ফাইটে ফাইটে এই যে এই পাশ দিয়ে তো ডোয়া গুলা একদম পুরো ভেঙে গেছে। তো জমিন নিয়ে গেছে, জল জানতেন ডল নামছে না, আজকে কি তুমি নিস, কালকে হয়েছে একবার, পরশু দিন রাইতে হয়েছে একবার, 3 বার। এই বান্ধাটা ভালো হারা ডো এই যে দেখুন, এই যে এই বৃষ্টিতে ঝড়ে দেখেন একেবারে ডোয়া গুলো কি হয়ে গেছে, একদম এই যে ঘাস ভেঙে পুরো পাতা পড়ে গেছে। কাইটে না দিলে এর ভিতরে সাপ এসে মুছায় থাকবি, দাঁড়াই থাকবি। এর ভিতরে সাপ থাকে না? ওই যে ডলকনের হাতে বাইরে বাইরে আমি থাকবি, ফানা থাকবি। ওরে বাপ রে। ওই যে হন্দার সহায়তা ওইটা আসবি, ওই সেদিন ওই যে হন্দার যায় কেলা গেছে, বড়টা আমার আব্বা মারছে, সেটা মনে হয় গুপুর সাপ। বাতাস আইলে মনে করেন তুই বাইরে দন করে ডরানেরই কাজা। আজকে যে ঠাঠা পড়ছে, ঠাঠা পড়ে দেখা লাগে কি তাই আমার ঘর পেয়েছেই পরে নাকি, ছাগলটা পেয়েছে পড়ে না, আমাকে লাগে যায়। দুপুরে কি খাওয়া দাওয়া করছেন? খাইছি, কোন রকমে? হ্যাঁ খাইছি, ধরে আইছি না, ভালো করে রান্না বাড়া করা পারি না। ছাগল কি দাবড়াইতে আসছেন? হ্যাঁ, ওই যে শিয়াল আইছিল দৌড়ায়, ছাগল ধরতে শিয়াল আসছিল? কি বলেন? দৌড় দিছে। এই মাত্র আসছিল শিয়াল? হ্যাঁ, আগে আইছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই শিয়ালে আচ্ছা আপনার ছাগল নিয়ে যায় ধরে? হায় হায়, আমার 2টা খাসি খেয়ে লেগেছে, গত একটা তার আগে একটা। শিয়ালে হ্যাঁ, খাসি খেয়ে ফেলছে শিয়ালে? ওরে বাপরে। ও যখন থুয়ে বাড়ি আইসি আর যাইয়ে আর পাইলাম না, জোরের মধ্যে নিয়ে গেছি, নিয়ে খাই কুদার নিয়ে গেল, আর পাইলাম না। এই চোর আপনার সাপ শিয়াল সবকিছু আছে? হ্যাঁ, বড় বড় হবে, আজকেও মারছে এটা। কি সাপ? এই যে দাঁড়াইস এখানে? এতটা। ও আচ্ছা আচ্ছা, কোথায় কোন বাড়ি থেকে মারছে? এইটা। বাড়ির মধ্যে আসলো সাপ? হ্যাঁ, বাড়ির মধ্যে ঘরের মধ্যে গেছিল। একদিকে প্রকৃতির রুদ্র রূপ,
অন্যদিকে বিষাক্ত ছোবলের ভয়। সাপের সাথে লড়াই করে টিকে থাকে পদ্মাচরের এই মানুষগুলো। বন্যা, ঝড়, খরা প্রত্যেক প্রাকৃতিক বিপর্যয়ের সাথেই মোকাবেলা করে টিকে থাকতে হয় তাদের। এখানে প্রতিটি বেঁচে থাকা সকাল এক একটি নতুন জয়ের গল্প। কি নির্জন নিরিবিলি এই পদ্মার চর। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। এই ঝড় বৃষ্টির পরে আসলে চর একদম শান্ত শীতল হয়ে গেছে। অর্থাৎ প্রকৃতিপ্রেমী যারা রয়েছে তাদের জন্য আসলে চর খুবই চমৎকার একটা জায়গা। দেখুন চারিদিকে কত সুন্দর, একদম সবুজ আর সবুজ। চারিদিকে একদম সবুজ, একদম নিরিবিলি। এত সাপ এই চরে, মনে করেন যে আমি আইসি তো আমার একটা ভয়ঙ্কর রূপ ধরে গেছে আমার, বুঝছেন। ও এই যে ইয়া দিয়ে ঘোড়া দিয়ে হচ্ছে ভুট্টা আনার গাড়ি বানাইছে না? জি, আচ্ছা আচ্ছা, দারুণ। এগুলোর মধ্যে কি রাখা? এর মধ্যে ভুট্টা রাখা। ভুট্টা রেখে দিচ্ছে, শুকানো ভুট্টা না? হুম, এটার মধ্যে হতো ভুট্টা না? না, এখানে ভুট্টা। ও আচ্ছা, এই যে এটাই কি ঘোড়ার গাড়িতে করে ভুট্টা আনছে জি, ক্ষেত থেকে? ভুট্টাগুলো তো একদম মনে হচ্ছে ভিজে গেছে। ভিজে গেছে না ভাই? ও, এটা কি আপনার ক্ষেত থেকে আনলেন না? কত দূর থেকে আনলেন ভাই এগুলো? এই যে আপনি এটা রাখছেন, এই পানি যাবে না ভিতরে? পানি যাবি না, নিচে আটকে নাই। নিচেও পলিথিন দেওয়া? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। এই ঘোড়া কি আপনার ভাই? হ্যাঁ, ঘোড়া আছে কয়টা? এটা এটা দিয়ে শুধু গাড়ি বানাইছেন? হ্যাঁ, এই ঝড়ের মধ্যে কোথায় ছিলেন? মধ্যে মেশিন করে ভিজে গেছেন তো না? হালকা তো বেশি ভুট্টা কি সব আনা হয়েছে? না, ওই অল্প করে আছে। এই ভুট্টা তো ভিজে গেছে, এটা সমস্যা হবে না? এই লজ্জ লাগবি। যদি বৃষ্টি 2-3-4 দিন থাকলে সমস্যা হয়ে যাবে না? হ্যাঁ, গেড়ে যাবি, আচ্ছা, কালো হয়ে আচ্ছা। যাবি। কত বিঘা জমি চাষ করতেছেন ভাই? 4 বিঘে। 4 বিঘা কি ভুট্টাই লাগিয়েছেন? হ্যাঁ, এখানে আসলে কে কে থাকেন আপনারা? এনথে আমার পুরাবান বাড়ি। ভাবি, আপনার আব্বা মা, হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন আপনার? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। বড় ওরা? হ্যাঁ, এটা কি গাছ সাইফুল? এটা শিশু গাছ। ও আচ্ছা, এটা তো এই যে দেখা যাচ্ছে যে তোমার ইয়া হয়ে গেছে একদম নিচা। এটার উপরে কি তোমরা বসে নাগরদোলা খেলো নাকি সাইফুল? জি, খেলি। কিভাবে খেলো? এটা উপরে একজন এসে চান্দা, একজন উপরে বসে এইভাবে খেলি। দেখো দেখো, পরে যেন যায় না সাইফুল। ও আর 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 উপরে যায় না, আর উপরে যায় না, পড়ে যাবা, গাছ ভিজা, আর উপরে যায় না। আসো আসো। পদ্মাচরে চলছে সোনালি ভুট্টা ঘরে তোলার ব্যস্ত সময়। ঘোড়ার গাড়িতে করে ক্ষেত থেকে ভুট্টাগুলো এনে রাখা হচ্ছে ছালার জালের উপর। জীবনের ত্যাগিতে একদিকে কৃষকেরা ছুটে চলে অবিরাম, অন্যদিকে আকাশে কালো হয়ে ঘনিয়ে আসে কালবৈশাখী। প্রতিনিয়ত এভাবেই রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে চলে চরের কৃষকদের জীবন সংগ্রাম। ভাই, জালের উপরে কি এই যে ভুট্টাগুলো ছিঁড়ে আনছেন এগুলো রাখবেন? ও আচ্ছা আচ্ছা। সাইফুল, তুমি কি ঘোড়া চালাইতে পারো? তুমিও পারো? পারি হালকা হালকা। ও আচ্ছা। এই ইয়া তো নিজেই বানাইছেন না ভাই? ও আচ্ছা। ও তো ভালো একটা দারুণ সিস্টেম, মানে উঁচা করে ফেলানো যায় না? ও ইস, ভুট্টাগুলো একদম পুরাপুরি ভিজে গিয়েছে তাই না ভাই? ইস রে, একদম শুকনা ভুট্টাগুলো একদম ভিজে গেছে। এটা তো এইভাবে 3-4 দিন থাকলে তো মনে হয় গেরায় যাওয়ার সম্ভাবনা আছে তাই না? আচ্ছা। সাইফুল, সাবধান সাবধানে।
ভিজা তো ভিজা হচ্ছে আপনার টেনে ধরে, তাই না? হ্যাঁ। ভাই সামান্য একটু টান দিয়েই করেন। হ্যাঁ হ্যাঁ, হালকা একটু টান দেন, পড়ে যাবে না সব। ভাই তাড়াতাড়ি চলে যান, বৃষ্টি আবারও আসবে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এটার উপর একটা পলিথিন তো ঢাকে থাক, নাহলে বৃষ্টি আরও একদম ভিজে যাবে না। এ তো ভিজছেই, কিন্তু কত দূর থেকে আনতেছেন ভাই এগুলো? ক্ষেত থেকে আনা ভুট্টাগুলো নামিয়ে আবার চরের মেঠো পথ ধরে টগবগিয়ে ছুটতে লাগলো ঘোড়ার গাড়ি। পদ্মা নদীর এ চরে কৃষকদের ফসল মাঠ থেকে ঘরে আনার একমাত্র পরিবহন এই ঘোড়ার গাড়ি। এ চরে যেমন আছে আতঙ্ক, দুঃখ, কষ্ট, ঠিক তেমন আছে ৯০ দশকের সোনালি ছোঁয়া, যা মন প্রাণ ভরিয়ে তোলে এক মুহূর্তে। কাকা কোথায় যাচ্ছেন এখন? আমি যাচ্ছি ওই ঘোড়ার কাছে, ঘোড়া দিয়ে বাঁধা। আচ্ছা, ঘোড়া ওই যে মাঠে বেঁধে দিয়ে আসছেন না? মাঠে মাঠে। আচ্ছা আচ্ছা, তো একদম ঝড়ে সে সবকিছু উলট পালট করে দিয়েছে না? সর্বনাশ, জ্বর নিচ্ছি, কালো মেঘ। এই কোদো গাছ লাগাইছি আমি। এগুলো কি আপনার না? হ্যাঁ, এই যে কোদো ধরতেছি। মাটিতে লাগিয়েছেন? হ্যাঁ, ধরছে অনেক কোদো। আচ্ছা, বেচা কিনে করছি। এই দেন না, এই যে কোদো ধরে ধরেছে। কত হয়েছে না? এই যে কৃষি কাজ করি তো, কোদো অনেক কোদো ধরছে। এই যে একটা, এই যে ধরছে। এই যে না? হ্যাঁ, এই যে, ও এই যে, এই তো একদম জালি। হ্যাঁ হ্যাঁ, এই যে, এই যে ধরে ধরেছি। এই যে অনেক অনেক কত ধরছে, তাই না কাকা? হ্যাঁ হ্যাঁ ধরছি। কতদিন আগে লাগিয়েছেন এটা? দিয়ে লাগাইছি মাস দেড়েক হয়েছে আর কি। ও, লাগাইছি, আচ্ছা, আচ্ছা। বিক্রি করছি। এই যে, এই দেখেন না, এই দেখেন না কত সিস্টেমটা দেখছেন না? এই যে, এই যে, এই যে একদম। এগুলো তো কি সার টার দিতে হয় কিছু? না, সার দিছি আগে না? দিছি। হ্যাঁ, ঝড় মনে হয় কাকা আবারও আসবে। আসবো। হ্যাঁ, তাই না? আকাশ তো পরিস্থিতি খুব খারাপ। এই যে এটা, এই যে মাটির রাস্তা হ্যাঁ, হ্যাঁ। একদম পানিতে দেখেন তো, ভরে পানি গেছে। বেজে গেছে, পানি বেজে গেছে। দেখেন আপনারা না? তো এর মধ্যে চলাচল করেন না? হ্যাঁ, এই তো আচ্ছা। বৃষ্টি নামছে, পানি, বুঝছেন না? এই যে দেখেন, হ্যাঁ একটু বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, একদম রাস্তা হ্যাঁ হাঁটো পানি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এই তিল ক্ষেত আমার বেঁকে, ও, আচ্ছা আচ্ছা। এই তিল ক্ষেত। তিল ক্ষেত। আমরা পানির মধ্যে দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। হ্যাঁ, এই যে তিল ক্ষেত। এই যে এই তিল না? হ্যাঁ, তিল তিল তো ক্ষেত। ভালোই হয়েছে, তাই না? আল্লাহ পাক ভালোই দিছি, ব্যাখ্যা নেই আমার। ও, আচ্ছা আচ্ছা। তো এই এনে কিন্তু ফসল কিছু হয় না, তারপরে আমি আইসি আইরে হয়েছি। একটা মরুভূমি ছিল, জায়গাটা ভালো ছিল। এখান দিয়ে? হ্যাঁ, ভালো ছিল, তাই আর কি আমি হয়েছি। ভালো সুন্দর, আল্লাহ তিল হ্যাঁ, দিছে তিল আমার। তো অনেক ইয়ে হয়েছে। সুন্দর তিল দিছে আমার, বুঝছেন? এই তিল আপনার পাকতে কতদিন লাগবে? আর মাত্র 10-12 দিন। এইখানে কি একটা বাড়ি ছিল মনে হচ্ছে? হ্যাঁ, বাড়ি চলে যায় একটা, চলে গেছে চর থেকে? চলে গেছে। এই বৃষ্টি সৃষ্টি হলে কি এটা, এগুলো সব মাঠের মধ্যেই থাকে? হ্যাঁ বৃষ্টি হলে, ঝড় আসলে মাঠের মধ্যেই থাকে? হ্যাঁ। ঘোড়া থেকে গুতা শ্রোতা দেয় না, ও। খারাপ। চরের আকাশ আজ সারাদিনই মেঘলা। হঠাৎই চারিদিকে মেঘে কালো হয়ে এসেছে। দেখে মনে হচ্ছে এই বুঝি চরের মাটিতে নেমে আসবে ঝুম বৃষ্টি।
আকাশে কালো মেঘের ঘনঘটা আর বৃষ্টির আভাস পেয়ে চর থেকে গরু ছাগলগুলো নিয়ে যাওয়া হচ্ছে নিজ নিজ বাড়িতে। আসলে ঝড় চলে আসছে তো, মাঠে যে গরুগুলো আসছিল এগুলাকে সব হচ্ছে এখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ঝড় কিছুক্ষণ আগে আসছিল, আবার হয়তো আবারও ঝড় আসবে। কদ্মমাক্ত চরের মেঠো পথ ধরে সারিবদ্ধভাবে নিজ নিজ বাড়ির দিকে অগ্রসর হচ্ছে গরুগুলো। চারিদিকে বিস্তীর্ণ ফসলের ক্ষেত আর মাছ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলা সরু রাস্তা। বাংলার কি এক অপরূপ দৃশ্য! সত্যি বাংলার এ রূপ আমায় বারবার মুগ্ধ করে। এরূপে মুগ্ধ হয়ে তাই তো এ চরে ছুটে আসি বারংবার। আজকে সারাদিন এই চরের মধ্য দিয়ে ঘুরলাম। চরের রাস্তা শেষ, এটাই হচ্ছে চরের একমাত্র রাস্তা। এখন আবার এই যে ক্ষেতের আল ধরে হচ্ছে আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছি। এই যে দেখুন, বৃষ্টিতে একদম চারিপাশ দিয়ে কাদা হয়ে গেছে। আসলে আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়েই চরের মানুষজন হাঁটাচলা করেন, তারা এখান দিয়ে যাতায়াত করেন। একদম নিরিবিলি একটি জায়গা। দেখুন, আমরা এখন এই চরের মধ্য দিয়ে একদম কাদা, পানি জমে গেছে, সেই এটার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে চরের মানুষকে এই প্রতিদিন একটু বৃষ্টি হলেই এই কাদা মাটি মারিয়ে হচ্ছে চর থেকে যাতায়াত করতে হয়। এখন আমি যেটার মধ্যে আসছি এটা আসলে একটা নদী। এই চৈত্র মাসে গরমের দিনে এটা শুকিয়ে যায়, আবার বর্ষার সময় এটা পুরো ভরে যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, বর্ষার সময় আমার এখানে ঠাঁই থাকবে না। দেখেন এই যে পুরোটা একদম পানিতে একদম তলিয়ে গেছে। দেখতে দেখতে পদ্মার চরে আরও একটি দিন ফুরিয়ে এসেছে। সূর্যের শেষ আলোটুকু যখন নদীর বুকে মিলিয়ে যায় চরের আকাশ জুড়ে, তখন আগমন ঘটে এক মায়াবী সন্ধ্যার। সারাদিনের ক্লান্তি শেষে এবার ঘরে ফেরার পালা। সারাদিন ধরে কেটে আনা সবুজ ঘাসগুলো মাথায় করে এনে জমা করা হচ্ছে নৌকায়। সকলের মাঝে এখন শুধু ব্যস্ততা আপন নিরে ফেরা। এ চরের জীবন বড্ড কঠিন, প্রতি মুহূর্তে সাপের ভয় আর প্রকৃতির সাথে লড়াই। তবুও দিন শেষে এ চরের মানুষগুলোর মুখে যে প্রশান্তির হাসি দেখা যায় তা পৃথিবীর আর কোথাও হয়তো মিলবে না। প্রকৃতি হয়তো এদের অনেক কিছু দেয় না, কিন্তু বুক ভরা যে প্রশান্তি দেয় তা হয়তো কোটি টাকাতেও কেনা সম্ভব নয়। পদ্মাচরের এই সরল জীবন আর মায়ের গল্প এভাবেই চলতে থাকবে অনন্তকাল। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও কোনো এক চেনা অচেনা গল্পে। শুভ সন্ধ্যা।